আচ্ছা, আমরা দেখলাম যে ওয়েমার শিট ওয়েমার শিট না দেখে শিক্ষকরা অনশন প্রত্যাহার করবেন না, এটা ওনারা জানিয়েছিলেন। কিন্তু এটাও আমরা দেখেছি যে গতকাল ওয়েমার শিটের গল্পটাকে পুরোটাই একটা গুলিয়ে ফেলা হলো, অনশন প্রত্যাহার করে ফেললেন শিক্ষকরাই। কি বলছেন? যারা অনশন করছিলেন, যারা অবস্থান করছিলেন, তারা এ বিষয়ে ভালো বলতে পারবেন। তবে নিশ্চয়ই তাদের প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম কিছু আছে। আমি যতদূর শুনেছি তারা দিল্লি যাবেন। আমার কাছে ফোন করেছিলেন যে আমরা দিল্লি যাচ্ছি বাসে করে, তো আমরা যন্তর মন্তরে ধন্যা দেব। আচ্ছা, কিন্তু এর মধ্যে এটা দেখা গেছে যখন আমরা ওখানে কভার করতে গিয়েছিলাম তখন ওরা জানিয়েছেন যে ওয়েমার শিট নাকি পাওয়া যাচ্ছে না, রাজ্যে ওয়েমার সিট পাওয়া যাচ্ছে না। এরকম কি হতে পারে? প্রথম থেকে এমআরসির যদি পাওয়াই যেত, এত সবে তো সমস্যার মানে এত কিছু ঘটতোই না। মাননীয়াকে কতটা দায়ী দেখছেন সেই জায়গায়? আমি মাননীয় এইসব নয়, আমি শুধু এইটুকু বলছি যে যোগ্য অযোগ্য কিছু আমি জানি না। তার কারণ নিয়োগ প্রক্রিয়ায় গোলমাল, যোগ্য অযোগ্যদের আলাদাভাবে বিভক্ত করে পারেনি, যে আলাদা চিহ্নিতকরণ করা যায়নি। কেন অযোগ্যরা চাকরি পেলেন এ ব্যাপারেও সবাই জানেন বাংলায় যে একটা বড় করাপশানের কারণ ঘটেছে। এবার মহামান্য সুপ্রিম কোর্ট সমস্ত চাকরি বাতিল করেছে। আমি চাই যারা চাকরি পেয়েছিলেন যোগ্যরা, তাদের যাতে চাকরি পুনরায় বহাল হয় এবং তার একটা রাস্তা যাতে বেরোয়। ওনারা যখন আমার কাছে বলেছিলেন যে আমরা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে চাই, আমি তখন ওনাদের বলেছিলাম দেখুন, আপনাদের মধ্যে কে যোগ্য কে অযোগ্য জানি না। শিক্ষামন্ত্রী জেলে, শিক্ষামন্ত্রী তো 17 তারিখে ফিরে বাংলার এডুকেশনে একটা কালির দাগ ইতিমধ্যেই লেগে গেছে। তো এই রকম একটা পরিস্থিতিতে কোনটা বৈধ কোনটা অবৈধ কিছুই জানি না। কিন্তু আপনারা যখন দেখা করতে চাইছেন, আমি রাহুল গান্ধীর সঙ্গে আপনাদের দেখা করার চেষ্টা করব। এবং রাহুল গান্ধী ওনাদের সঙ্গে দেখা করেছিলেন। ওনাদের যে যে কথা রাহুল গান্ধীকে ওনারা বলেছিলেন, রাহুল গান্ধী প্রেসিডেন্ট অফ ইন্ডিয়াকে চিঠি লিখেছেন, বিশিষ্ট লয়ারদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন আমি বিরোধী দলনেতা হিসাবে লোকসভায় বিষয়টি তুলতে পারতাম, লোকসভা বন্ধ। এই রকম একটা পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আইনের কি রাস্তা বেরোবে, সেই রাস্তাটা কতটা চওড়া, কতটা খুব সংকীর্ণ ন্যারো, এটা দেখতে হবে আগামী দিনে। কিন্তু আমি সামগ্রিকভাবে চাই যারা চাকরি করছিলেন এতদিন ধরে, যোগ্য যারা, তাদের মেধাতে চাকরি পেয়েছিলেন, তাদের চাকরি চলে যাওয়াটা অতি দুঃখের। এ ব্যাপারে সম্পূর্ণভাবে রাজ্য সরকার তারা দায়ী। এ ব্যাপারে তো আমি প্রথমেই বলেছিলাম যে মুখ্যমন্ত্রী সহ পুরো মন্ত্রিসভা নৈতিক দায়িত্ব কাঁধে তুলে নিয়ে পদত্যাগ করা উচিত। কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড। পশ্চিমবাংলার শিক্ষায় এই কালির দাগ বাংলার কৃষ্টি সংস্কৃতির পক্ষে অপমানজনক বিষয়। এর সঙ্গে সঙ্গে পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, যে ভার্ডিক্ট, সেই ভার্ডিক্টে আমি দেখলাম যে নিয়োগ প্রক্রিয়ায় যে গোলযোগ, সেই নিয়োগ প্রক্রিয়ার গোলযোগ এর সঙ্গে মন্ত্রিসভায় সেকেন্ড ইন কমান্ড, গুরুত্বপূর্ণ সহযোগী, বর্তমান সরকারি বিরোধী দলের বিরোধী দলনেতা, তিনি সেই সময় তৃণমূল করতেন এবং বহুবার তিনি বলেছেন যে আমি গুরুত্বপূর্ণ সমস্ত জেলার অবজারভার ছিলাম, আমার কাছে অনেক দপ্তরের মন্ত্রিসভা ছিল। তো নৈতিক দায়ভার তিনিও তো অস্বীকার করতে পারেন না, তাকেও তো নৈতিক দায়িত্ব কাঁধে নিয়ে তাকেও পদত্যাগ করা উচিত। আর বিজেপির একটা প্রশ্নও করা সাজে না এই শিক্ষার দুর্নীতি সমস্ত কিছু নিয়ে, কারণ বিরোধী দলনেতাকে পদ থেকে সরানো প্রয়োজন তাদের, তারপরেই তাদের প্রশ্ন করা উচিত। এছাড়াও ত্রিপুরাতে মানিক সরকার মহাশয়কে অনেক কথা বলেছিলেন এই বিজেপির নেতারা, বাকি সবাই। আমরাও বলেছিলাম যে শিক্ষায় দুর্নীতি, 10,323 না কত চাকরি চলে গেছিল। বিজেপি বলেছিল আমরা ক্ষমতা এলে চাকরি করে দেবো, তাদের তো করে দিতে পারেনি। তাই আজকেও বিজেপি যে আশ্বাসন দিচ্ছে তাদের নেতারা, আমরা ক্ষমতায় এলে চাকরির কথা প্রথম মন্ত্রিসভার বৈঠকে করে দেবো, এগুলো সব ভাঁওতাবাজি কথাবার্তা।
এগুলোর কোনোটাই কোনো মূল্য নেই। তো সামগ্রিকভাবে যে সরকার, বর্তমান সরকার এবং বর্তমান সরকারি বিরোধী দল, এদের কোনো রকম নৈতিক অধিকার নেই এই চাকরি সংক্রান্ত বিষয়ে কোনো কথা বলার। বাকি যেগুলো হচ্ছে অহেতুক আশ্বাসনের বিষয়। তবে আমি চাইব সবাই মিলে এই রাস্তা বার হোক, যেখানে যোগ্যরা তাদের চাকরিটা যাতে না হারায়, তারা যাতে পুনরায় বহাল হতে পারে। সুপ্রিম কোর্টের রায় যে দেয়া হয়ে গেল, এরপর যে ওনারা আবার দিল্লি যাচ্ছেন, মনে হয় কোনো পরিষ্কার রাস্তা? পরে আইনের কিছু প্রভিশন আছে, বিশেষজ্ঞরা সে নিয়ে কথা বলবেন। আইনের ছাত্র হিসাবে আমি যেটুকু জানি, রিভিউ পিটিশন আছে, সময় নিয়ে সেটা করতে হবে। প্লাস তারা নিশ্চয়ই পথ খুঁজবেন, এবং আমরাও চাই যে যারা যোগ্য তারা এইভাবে বঞ্চিত যাতে না হয়। যারা সমাজ গড়ার কারিগর, যারা মেধার ভিত্তিতে পেয়েছেন, উৎকর্ষতার মধ্যে দিয়ে তাদের চাকরি হয়েছে, তারাও হয়তো তারা অযোগ্যদের জন্য চলে যাবেন, যেটা পুরো রাজ্য সরকার তার জন্য দায়ী। এবং রাজ্য সরকারের সঙ্গে সেই দিনকার সহযোগী যারা, তারা অন্য দলে থাকতে পারেন, তারাও এই দায়ভার তো বহন করতে হবে, এবং এটাই কংগ্রেস মনে করে। আপনি গিয়েছিলেন শুক্রবার ওই অবস্থান মঞ্চ পরিদর্শনেতে, সেখানেও দেখা গেছে কলকাতা পুলিশের সঙ্গে আপনার একটা বচসা সৃষ্টি হয়েছে মাননীয় পুলিশ মন্ত্রী। তারপর ওই বচসা সৃষ্টি হয়েছিল, আপনি পরিদর্শনে গিয়েছিলেন মানুষগুলো কেমন আছে এটা দেখতে গিয়ে, আপনি সেই জায়গায় সমস্যায় পড়েছিলেন। হট করে কি পরিস্থিতি বদল ঘটলো দেখলেন? দুটো জিনিস দেখুন, ডিআই অফিসে এই চাকরিহারারা গেছিলেন, তাদের উপরে পুলিশের নির্যাতন হয়েছে। তার জন্য কসবা থানার সামনে আমরা বিক্ষোভ দেখিয়েছি, আমি সেখানে ছিলাম। ওই পুলিশের আধিকারিককে ক্লোজ করতে আমরা আবেদন করেছি। এ ক্লোজ না করলে আন্দোলন চলবে। প্রচণ্ড পরিমাণে এটা অমানবিক ব্যাপার। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলছেন, কিন্তু সমাজ গড়ার কারিগরকে যদি লাথি মারা হয়, তাহলে এর থেকে দুঃখের বিষয় পশ্চিমবাংলার ইতিহাসে আর কোনো দিন আমার মনে হয় যে কেউ আর দেখতে পাবে না। ঠিক একইভাবে আমি যখন অবস্থানরত ওই ভাই বোন যারা চাকরি হারিয়েছেন তাদের কাছে যাই, যারা অনশন করছিলেন কিংবা অবস্থান করছিলেন, তারা বললেন যে আমাদের জল নেই, টয়লেট করার মতো ব্যবস্থা করা হয়নি, বায়ো টয়লেট নেই। আমি বললাম বায়ো টয়লেট তো এক্ষুনি করা যাবে না, জলের কিছু অ্যারেঞ্জমেন্ট করা যায় কি না দেখা যাক। তাও অনেক রাত হয়ে গেছিল। তারপরে আমি সেই জল নিয়ে যখন যাই, একজন পুলিশ আধিকারিক, আমি চিনি না, তিনি বললেন জল দিতে দেওয়া হবে না, কারণ জল দিলে এরা বসে থাকবে। তখন আমি বললাম জল বন্ধ করে দিলে এনারাই উঠে যাবেন, কিন্তু আরেক সময় গিয়ে বসবেন। বলে যেখান থেকে পারুক ওরা জল নিয়ে আসুক। আমি বললাম এটা করবেন না, আপনি জল দিন, আপনি নিজে নিয়ে জল দিন। বলে না, দেওয়া যাবে না, আপনি উৎসাহিত করছেন বসে থাকাতে। আমি বললাম আপনি জল দিতে কি বারণ করতে পারেন? আপনি তো জল দিতে বারণ করতে পারেন না। তার কারণ তখনও পর্যন্ত মিডিয়ার লোকেরা দূরে ছিল, তখনও পর্যন্ত তারা আসেননি। আমি বললাম এটা কোনো মতেই আপনি করতে পারেন না। উনি তখন কিছু আনপার্লামেন্টারি কথা, অসভ্য কথা বলতে লাগেন, জোরে কথা বলতে লাগেন। এবার উনি ওনার এই অশোকস্তম্ভ গায়ে দিয়ে পুলিশের ড্রেস পরে এই কথা বলতে পারেন। আমি তো প্রদেশ কংগ্রেসের সভাপতি, আমি ওনাকে কোনো রকম এমন অশোভন কথাবার্তা কিছুই না বলে আমি বলেছি আমি প্রদেশ সভাপতি, আমি কিন্তু আপনি যে ব্যবহার করবেন আমি সে ব্যবহার করব না। আমি শুধু আপনাকে বলছি আপনি জল দিতে দেবেন না কেন, আপনি নিজে দল দিন, আমি চলে যাব। যখন উনি দেখলেন যে ফাঁসির আসামিও পর্যন্ত জল চাইলে জল পাওয়া যায়, জল পাওয়াটা যে কোনো লোকের সাংবিধানিক অধিকার, এবার সেই বিষয়টি যখন উনি বুঝতে পারলেন, তখন উনি বললেন রাস্তা আটকে আছেন কেন, এটা ইমার্জেন্সি রাস্তা। আমি বললাম এটা সার্ভিস লেন, ইমার্জেন্সি কী করে হয়, আর উল্টো পাশের রাস্তা তো খোলা, আপনি জলটা দিয়ে দিন বরং। আমি এটাই বললাম আপনি জলটা দিয়ে দিন। তখন উনি যখন এমন কিছু কথাবার্তা বললেন যেটা একজন পুলিশ অফিসারের পক্ষে শোভন নয়, তখন আমি বললাম আপনাকে কিন্তু, আপনি ভাববেন না যে আপনি যা ইচ্ছে বলে যাবেন সেটা মানুষ সহ্য করবে, আপনারও কিন্তু বিচার হওয়ার জায়গা আছে। তখন উনি পালিয়ে যান। এরপরে আমরা ওখান থেকে জল নামাতে দেয়নি, আমরা চলে আসি কিছুটা দূরে এসে, কারণ ওরা জল পাচ্ছিলেন না।
সেখান থেকে এসে সবাই জল নিয়ে যায়। এটা ইতিবৃত্তান্ত, এবং সে কারণেই গতকাল আমরা সারা বাংলা জুড়ে থানা অবরোধ করেছিলাম। যিনি লাথি মেরেছিলেন সেই পুলিশ অফিসার আর এই আধিকারিক, এদের দুজনকে ক্লোজ করার আমরা থানার সামনে প্রতিবাদ, বিক্ষোভ এবং স্মারকলিপি প্রদান গতকাল আমাদের ছিল। এবং বহু বিবেকবান পুলিশ অফিসার আছেন যারা আমাকে ফোন করে বলেছেন যে এটা একেবারে ঘোরতর অন্যায় করেছেন ওই পুলিশ অফিসার যিনি লাথি মেরেছেন কিংবা যিনি জল দিতে দেননি। এরাই আমাদের পুলিশ কমিউনিটিরই বদনাম করছে। এখনও বহু আমাদের বাড়ির লোকেরাই তো পুলিশে কাজ করেন। দু একজন লোভী, দু একজন নিজেদের স্বার্থে, ঘুষ খাওয়ার স্বার্থে তারা এই ধরনের ব্যবহার করেন, এবং যেটা সত্যি মর্মান্তিক বিষয়। এবং নবান্ন যেভাবে চালিত করবে সেভাবে চলবে। নবান্ন এইসব ঘটনা দেখার পর ডেকে ওনাদের সাসপেন্ড করা দরকার ছিল, শোকজ করার দরকার ছিল, সেসব করেনি। তার কারণ ভাবছি মনে হয় আমাদের হয়ে কাজ করছে। কালকে পালা বদল হলে এই পুলিশ অফিসারই অসভ্য কাজ করবে। অতএব এদের ক্যারেক্টারটাই টোটাল এইরকম। আমার প্রশ্ন, কোনো এমন কিছু ব্যাপার ছিল না। ওনারা বলতেন আপনাদের দিতে দেবো না, আপনারা জলের পেটি নামিয়ে দিয়ে যান, আমরা দিয়ে দিচ্ছি। জলের জন্য কোনো অবস্থান থাকবে না থাকবে এটা কি কেউ নিয়ন্ত্রণ করতে পারে? ওদের একজন অফিসার বললেন আমরা তো লাগিয়ে দিয়েছি ওই জলের গাড়ি, সেই জলের গাড়িতে জল নেই। আমার প্রশ্ন, সাফিসিয়েন্ট জল থাকলে যারা ওখানে ছিলেন তারা জল চাইতেন কেন? এবং এর আগে আমি একবার স্করপিও গাড়িতে করে একবার জল ওদের দিয়েছি, তাতেও দেখছি যে এত গরম ছিল, শিক্ষকরা, ওই ভাই বোনেরা, এত জলের ওদের চাহিদা ছিল। আবার আমি খুঁজে নিয়ে এসে আমি বললাম যে জল তো আলটিমেট, জল দেওয়া প্রয়োজন, সেটাই আমি করেছিলাম। এটার সঙ্গে অন্য কোনো রাজনীতি কোনো রকমের সঙ্গে কিছু নয়। এটা সম্পূর্ণভাবে তৃষ্ণার্ত যারা তাদের জল দেওয়া, এটাই পশ্চিমবঙ্গের কালচার, সমস্ত মানুষের কালচার, এটাই ইনসানিয়াত। ওয়াকআপ বিল নিয়ে যা দেখা গেল, মাননীয় রাজ্যে মুর্শিদাবাদেতে বাবা ছেলেকে একসঙ্গে কোপানো হলো ওয়াকআপ বিল বিরোধিতা নিয়ে। মাননীয় রাজ্যকে বানাতে চেয়েছিলেন, কলকাতাকে বানাতে চেয়েছিলেন লন্ডন, হয়ে গেল ঢাকা। কি দেখছেন? আমি এই দুটোর সঙ্গে সহমত নই একেবারেই। তার কারণ দুষ্কৃতিকারীরা তারা সুযোগ পেলেই দুষ্কর্ম করে। মূল বিষয় হচ্ছে এর যে বীজটা অনেক গভীরে। এই এত সব পশ্চিমবাংলায় কিচ্ছু ঘটত না যদি 2026-এ নির্বাচন না সামনে থাকত। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এরা দুজনে সংকীর্ণ রাজনৈতিক ভাবনা নিয়ে ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে পশ্চিম বাংলার যাতে সংঘর্ষ, দাঙ্গা এসব হয় সেটা এনারা চাইছেন। বিজেপি চাইছে এই দাঙ্গা সংঘর্ষের মধ্যে দিয়ে নিজেদের অকথা, কুকথা, আনপার্লামেন্টারি কথার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গে একটা ঝামেলা সৃষ্টি হোক, আমরা হিন্দুদের রক্ষাকর্তা বলে চিল্লাতে পারি। আর তৃণমূল সেই সুযোগটা দিচ্ছে একটাই কারণে, যে মুসলমানরা তাহলে ভয় পেয়ে একত্রিত হবেন, এক জায়গায় আসবেন, বাইনারি পলিটিক্স চলবে, তুমি আছো আমি আছি, ভাগবাটোয়ারা করে নিই। ওয়াকআপ বিল পার্লামেন্টে যখন হয় 3 জন যাননি ভোট দিতে। ভোট দিলে হারবো কি জিতবো আলাদা প্রশ্ন, নীতিগত প্রশ্নে। অতএব মমতা বন্দ্যোপাধ্যায় প্রচণ্ড চিন্তিত ওয়াকআপ বিল নিয়ে, এটা নয়। এবার প্রশ্ন, ধুলিয়ানে যে ঘটনা ঘটেছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কিন্তু আপনারা যারা মিডিয়ার, আপনারা জানেন নাখোদা মসজিদ থেকে রাম মন্দির পর্যন্ত আমি সদ্ভাবনা যাত্রা করেছিলাম। আমি প্রথমেই গভর্নমেন্টকে বলেছিলাম, গতবার রামনবমী ঈদ এই ঠিক কাছাকাছি পড়ে, রিষড়া এবং আপনারা জানেন যে হাওড়া যে ঘটনা ঘটেছিল তার থেকে শিক্ষা নিয়ে সরকারকে অনেক বেশি কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল, কিন্তু আমরা দেখলাম সেটা নেয়নি। আমি বলেছিলাম আগামী দিনে প্ল্যান 1, প্ল্যান 2, প্ল্যান 3 করে বিজেপি, তৃণমূল তাদের কাজটা করবে। সেটা শুরু হয়েছিল সরস্বতী পুজোর থেকে। সামান্য সরস্বতী পুজো
যেটা ছাত্রছাত্রীরা করেন, সেখানে হিন্দু মুসলমান একত্রিতভাবে তারা সব করেন। এমন কি ঘটনা ঘটলো যেটা নিয়ে প্রশাসনিক গাফিলতি কঠোর হাতে যদি দমন করা যেত, তা নিয়ে বিধানসভা উত্তাল হওয়ার মতো জায়গা থাকতো না। বিরোধী দলকে সুযোগ করে দিলেন সাসপেন্ড এসব করে। আর বিরোধী দল ইমেজ অফ সরস্বতী, গডেজ অফ লার্নিং বা গডেজ অফ সরস্বতী যদি আপনি বলেন, সেই গডেজ অফ সরস্বতী যেখান থেকে শিক্ষিত হিন্দু ছেলেরা বেকার, তার জন্য আপনি দেখবেন না বিজেপিকে একদিনও রাস্তায় মিছিল করতে, যে না শিল্প চাই। ওরা হিন্দু হিন্দু করলেন ওখানে, তৃণমূল বলল তাহলে বিজেপিকে নামিয়ে দেবো, অবস্থান চলল। পরিণাম কি হলো? পরিণাম এসে দেখা গেল পশ্চিমবঙ্গের মাটিতে যে মানুষের ট্যাক্সের টাকায় বিধানসভা ভণ্ডুল হয়ে গেল। তখন কঠিন পদক্ষেপ কেন নেয়নি? বিরোধী দলনেতা বললেন চ্যাংদোলা করে মুসলিম বিধায়কদের ফেলে দেবো, এরপরে যে ভোট হবে সব হিন্দুরা জিতবে, যে কজন মুসলমান জিতবে চ্যাংদোলা করে। কোনো সাংবিধানিক পদে বসে থেকে এই কথা বলতে পারেন কেউ? বলার অধিকার আছে। যিনি যখন যেতেন তিনি তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবারই তিনি প্রতিনিধি। এই কথা বলার পর মহানমান্য বিচারকরা চুপ করে থাকলেন, সংবিধানের প্রধান এই রাজ্যের গভর্নর চুপ করে থাকলেন, মুখ্যমন্ত্রীও চুপ করে থাকলেন, তৃণমূলের মুসলমান বিধায়ক মন্ত্রীরা এমন কিছু ব্যবস্থা গ্রহণ করলেন না। তার মানে কি? আমি ইস্যু তৈরি করব, সেই ইস্যু নিয়ে তুমি চেল্লাও, আর একদিকে এই ভোট আসবে, একদিকে ওই ভোট আসবে। পুরোই রাজনৈতিক রুটি সেঁকা, নির্বাচনের রুটি সেঁকার কাজ করছেন। এর পরিণামে মোথাবাড়ির ঘটনা ঘটল। আমি রাস্তায় নামলাম, সারা বাংলা দেখলো প্রত্যেকটা জায়গায় যে দেখুন প্ল্যান 1 বিফল হয়েছে, এবার প্ল্যান 2 প্ল্যান 3 হবে। এবং ওয়াকআপ বিল, আপনি ভাবুন ওয়াকআপ বিল আরও 1 বছর আলোচনা হতো, 2029 পর্যন্ত তো সরকার আছে, আরও মানুষের মত নেওয়া যেত, আরও জনমানসে বিভিন্ন প্রতিক্রিয়া নেওয়া যেত। আপনাদের মতো বিভিন্ন সমাজ মাধ্যম তারা গিয়ে মানুষের নিতেন, সাধারণ মুসলিম ভাই বোনেদের ওপিনিয়ন নিতেন। একটা বৃহত্তর জনমত তৈরি করে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে কেন প্রত্যেকবার ঠক্কর খেতে হবে? কোনো মেম্বার বলবেন আমাদের কথা শোনা হয়নি। এত তাড়াহুড়োর কি প্রয়োজন ছিল? একটা জিনিস আইন তৈরি হবে, আলাপ আলোচনার তো দরকার আছে। তার কারণ বিজেপি ভালো করে জানে যেখানে টাকা আছে, যেখানে জায়গা আছে সেটা দখল করতে হবে। গান্ধী আশ্রম প্রচুর জায়গা আছে, ওই কমিটির ভেতরে ঢুকতে হবে। নেহরুর কোনো সোসাইটি আছে, সেখানে ঢুকতে হবে। এখানে প্রচুর টাকা পয়সা, প্রচুর সম্পত্তি, এখানে ঢোকো। এরপরে হিন্দুদের দেবত্ব সম্পত্তি মন্দিরের সঙ্গে যুক্ত, তার ভেতরে ঢুকতে হবে। এরপরে দেখা যাবে যে মায়াপুরের বিস্তীর্ণ জায়গায় শ্রী চৈতন্যদেবের মঠের বহু জায়গা আছে, ওখানে ঢোকো। এরপরে চার্চের জমি, তার ভেতরে ঢোকো। এরপরে আদিবাসীদের জমি, তার নিচে খনি আছে, সেগুলো বড় বড় ব্যবসায়ীকে দিয়ে দাও। যেমনভাবে বন্দর, যেমনভাবে পুরো দেওয়া হয়েছে এয়ারপোর্ট, সেইভাবে দিয়ে দাও। সুকৌশলে টোটালটাই হচ্ছে বেনিয়াওয়ালা সিস্টেম কারবার, রাবণওয়ালা সিস্টেম কারবার। এবং তার পরিণাম মানুষকে বোঝাবার দায়িত্ব কার? সরকারেরই তো। মুসলিমরা যদি রাস্তায় মিছিল করে, মিটিং করে, তাদের তো সরকারের বোঝাবার দায়িত্ব। এই অশান্ত পরিবেশ তৈরি হবে কেন? উইদাউট দি কনফিডেন্স অফ দি পিপল অ্যান্ড দ্যাট কমিউনিটি। হোয়াই? কেন করতে গেলে? হোয়াই? কেউ উত্তর দেওয়ার নেই, নো ওয়ান। এরা চায় রক্ত, এরা চায় ডেড বডি, অলরেডি পেয়ে গেছে। এতে ভোট হবে, ওই মায়ের কোল কিন্তু ভরানো যাবে না। অ্যান ইররেসপন্সিবল লিডার সমস্ত। কেউ বলছেন বিএসএফ ঠিক কাজ করেছে, ইট মেরেছে, পাটকেল তো খেতে হবে।
কোনো মন্ত্রীর, পার্টির প্রেসিডেন্টের এসব বলা? কারা রাজনৈতিক নেতা? কেনই আনপার্লামেন্টারি কথা বলবেন? খালি হিন্দু মুসলমান? আমি তো বললাম মুসলমানদের কত বেকার, হিন্দুদের কত বেকার, কত বেরোজগার, এটা নিয়ে ডিবেট হোক। আমরা মন্দির, মসজিদ, গির্জা নিয়ে এত ব্যস্ত কেন? চার্চ নিয়ে? আমার দেশটাকেই মন্দির বানানো হোক না, আমার দেশটাকেই সুন্দর করে মসজিদ বানানো হোক না, যেটাকে দেখে আমি প্রণাম করি। আমার দেশটাকে গুরুদ্বারা বানানো হোক না, যেখান থেকে মানুষ ঢুকলেই খাবার পাবে। একটা ভারী শিল্প নেই, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি নেই, অ্যাগ্রোবেস ইন্ডাস্ট্রি নেই থ্রু আউট দি কান্ট্রি 2014 সাল থেকে। একটা দেখান আমাকে। এ নিয়ে একটা অ্যাসেম্বলির ভেতরে ভালো ডিবেট হয়েছে? একটা প্রসিডিংস আমাকে দেখাতে পারবেন? কিন্তু দৌড়বেন আপনারাও পেছনে। তার কারণ একটাই, আপনি ভালো কথা বললে কেউ নেই। ইসরোতে কোন ছেলেটা চান্স পেয়েছে তা নিয়ে কোনো আপনার একবার কোনো নেতার কাছে গিয়ে ইন্টারভিউ নেই। কে ভুলভাল বলবে তার কোনো ঠিকানা নেই। ভাবুন নিজের বাড়িকে দিয়ে। যারা সাংবাদিক তাদের কাছেও বলছি, প্রত্যেক জায়গায় আমি বলি, মানুষ পুলিশকে বিশ্বাস করবে না, কলকাতা পুলিশকে করবে না, রাজ্য পুলিশকে করবে না, সিবিআইকে করতে পারবে না, ইডিকে করতে পারবে না, ইন্টারপোলের কাছে যাবে? কোথায় যাবে? কোন পুলিশ শিক্ষা দিয়েছে? একেবারে বুকে গুলি লেগে যাবে। কালকে আমি গেছিলাম অ্যাপোলোতে দেখতে, 15 বছরের ছেলে, তার আগে 17 বছরে একজন মারা গেল। বিএসএফ গুলি চালিয়ে দিচ্ছে। তার মানে একটা অশান্ত পরিবেশ তৈরি করো, যেখান থেকে নির্বাচনের বেনিফিট আমরা পাই। এবং বেনিফিট পেয়েছে অন্যান্য রাজ্যে এই মেকানিজমের মধ্যে, আর সেটাই করতে চাইছে দুটো রাজনৈতিক দল। একটা তৃণমূল, যেদিন শুরু করেছিল যা দেনা ছিল তার 5 গুণ দেনা বেড়ে গেছে। আর যারা বিরোধী দল সরকারে আসবে বলছে, তারা 55 লক্ষ কোটি টাকা 2014 সালে দেনা ছিল ভারতে, সেটা 155 লক্ষ কোটি টাকা হয়ে গেছে। এরা মানুষকে বলছেন ভালো রাখবেন। আপনার বাবা দেনা রেখে গেলে তার থেকে বাড়িয়ে ফেললে আপনি সংসার ভালো রেখেছেন বলবেন? এই তৃণমূলকে এবং বিজেপিকে সেটাই জিজ্ঞেস করতে হবে। ক্লাস 5-এর যেটা আপনাকে দেখলাম, যে এর জন্যই কি আপনি এরকম একটা জায়গায় গিয়ে পৌঁছেছেন যে রাজ্যপালকে আপনি চিঠি করেছেন ক্লাস 5-এর থেকে, মানে পঞ্চম শ্রেণী থেকে একটা গণতান্ত্রিকতা বা ল সম্পর্কিত একটা আলাদা করে ওদের বই বিষয় পড়ানো হবে। এটা নিয়ে আপনি কতটা বুঝছেন যে আগামী দিনের পৃথিবী বদলাবে? একটা জিনিস বুঝেছি, আপনি একজন মানুষ, আমি মানুষ। আমি সবসময় বলি যে আমার এটাই আমার অধিকার। আমার যেমন অধিকার আছে, আমার কিছু দায়িত্ব আছে, আমার কিছু ডিউটি আছে। সেইটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, ইকোনমিক্স যাই পড়ি না কেন, আমি একটা সাবজেক্ট না পড়লে সেটা কিন্তু অনুধাবন করা যাবে না। সেটা পড়ানো হয়। সিভিক্স বলে আপনারা জানেন, তাতে 2-3টে চ্যাপ্টার পড়ানো হয়। আমি ইন্সপায়ার হয়েছি রাহুল গান্ধীর থেকে, তার কারণ তিনি দীর্ঘদিন ধরে এই বইটির কথা বলছেন। আপনি যদি বিশদভাবে দেখেন, এই বইটি তো এর বয়স বেশি দিন নয়, হাজার হাজার বছর পুরনো আমাদের ধর্মীয় শাস্ত্র, ধর্মীয় গ্রন্থ যা আছে, বেদ, উপনিষদ, বাইবেল, কোরআন, গ্রন্থ সাহেব যত আছে, এইগুলো আজও অক্ষত প্রোটেক্টেড কার জন্য? এই বইটার জন্য। আমাদের যে ধর্মীয় প্রতিষ্ঠান সেগুলোও প্রোটেক্টেড এই বইটার জন্য। রিসেন্টলি রায় আপনারা দেখেছেন। অতএব এই বইটা একেবারে পাঠ্যপুস্তক হিসেবে ম্যান্ডেটরি হওয়া দরকার। যার ল্যাঙ্গুয়েজে, যেমনভাবে আমরা ল্যাঙ্গুয়েজ পড়ি, আইদার ইংলিশ, নাহলে আমার নিজের মাতৃভাষা, কিংবা হিন্দি, আমার এখানে বাংলা, তো সবাই বাংলায় যারা পড়তে চান পড়বেন, হিন্দিতে পড়তে চান পড়বেন, উর্দুতে পড়তে চান পড়বেন, ইংরেজিতে পড়তে চান পড়বেন। কিন্তু এই বিষয়টি জানা প্রয়োজন।
কেন জানা প্রয়োজন? এইটা যদি জানা থাকতো, আজকের যে রাজনৈতিক পরিমণ্ডলে যে নেতারা অকথা কুকথা বলছেন তারা বলতেন না। ক্ষমতাবান কে জানেন? যে সব থেকে বেশি অজ্ঞ, তিনি সব থেকে বেশি ক্ষমতাবান। যিনি জানেন তিনি অনেক সাবমিসিভ, তিনি হুট করে আজে বাজে কথা বলবেন না। যিনি ডাক্তারি জানেন তিনি ব্যথা কি সেটা বোঝেন। যে ডাক্তারি জানে না তার কাছে ব্যথা মানে এমনি ব্যথা, ঠিক আছে যে কোনো ওষুধ খেয়ে নে। তেমনি সংবিধান ভারতবর্ষের কাছে সেই একটা বই, যে বইটা শুধু রাজনৈতিক দলের নেতাদের তো বেশি করে জানা উচিত। ওই জানে মানে কি, কতজন পার্লামেন্ট, উই দি পিপল অফ ইন্ডিয়া, এইটা। এই বইটা যে 448 অনুচ্ছেদ অর্থাৎ আর্টিকেল, এই 448 আর্টিকেল 106 বার এটা অ্যামেন্ড হয়েছে। এটা 389 জন সদস্য মিলে কনস্টিটিউয়েন্টস অ্যাসেম্বলি, যেখানে তর্ক বিতর্কের মধ্যে দিয়ে এই বইটা তৈরি হয়েছে। কেন এই বইটা তৈরি হলো? এইটা পড়ানো হয় না। কনস্টিটিউয়েন্টস অ্যাসেম্বলির ভেতরে যে বিতর্ক তৈরি হয়েছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন পড়ানো হয়, কিন্তু এটাও ছেলেদের জানা দরকার কেন এই বইটা গুরুত্বপূর্ণ, কোন বিতর্ক কোন আলোচনার মধ্যে দিয়ে এই বইটা আজকে আমরা সমস্ত ধর্মগ্রন্থের ওপরের তাদের প্রোটেক্টর হিসাবে ব্যবহার করি। এ কারণেই ব্যবহার করি, কোনো ধর্মগ্রন্থের উপরে যেন কোনো আঘাত আসে, সুপ্রিম কোর্ট পর্যন্ত এই বইটার কারণেই আমরা লড়তে পারি। আপনার পরিবারে যদি দেখা যায় যে কালকে আপনি নেই, আপনার বাচ্চা ছেলেটার উপরে আঘাত এলো, তখন কিন্তু এই বইটা, কোনো নেতা তার পাশে না দাঁড়াক, কোনো রাজনৈতিক দলের ঝান্ডা তার পাশে না থাকুক, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান না থাকুক, ধর্মগুরু না থাকুক, কিন্তু এই মোটা বইটা তার পাশে থাকবে। আর এর বিভিন্ন আর্টিকেল তাকে প্রোটেক্ট করবে। যেমন সমাজে যারা পিছিয়ে পড়া মানুষ, আজ বি আর আম্বেদকরের দিনে কেন আমরা এই বইটাকে পাঠ্যপুস্তক হিসাবে চেয়েছি? আর্টিকেল 14, যেটার মধ্যে দিয়ে তিনি চেয়েছেন যে সবাই একই জায়গায় আসুক, রাইট টু ইকুয়ালিটি। ঠিক তেমনিভাবে হচ্ছে, পান চলে যাচ্ছে, তখন আমরা কমিউনাল হারমোনির কথা বলছি। আর ওইখানে আর্টিকেল 19, আর্টিকেল 51, সেখানে বলছে সোশ্যাল হারমোনি, পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি, ফ্রিডম অফ স্পিচ। আমি হিন্দু তাই আমি মরে যেতে হবে, আমি মুসলমান তাই মরে যেতে হবে। আমি কিন্তু ভাবছি না হিন্দু মুসলমানকে মারা গেছে, আমি ভাবছি মানুষ মারা গেছে। আমি ভাবছি যে কে বেকার আছে, হিন্দু না মুসলমান, এটা আমি ভাবছি না। আমি সৎ পথে ইনকাম করতে পারছি না, আমার কাছে ইন্ডাস্ট্রি নেই, আমি বেকার। বেকার আলাদা একটা ডেফিনেশন, এর কোনো জাত হয় না, এর কোনো ধর্ম হয় না। যিনি মারা গেছেন তাকে নিয়ে আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু মায়ের কাছে সন্তান চলে গেছে, তার কোনো ডেফিনেশন নয়, হিন্দু মুসলমান নয়, মায়ের কাছে একটাই ডেফিনেশন, সে তার সন্তান, মায়ের কোল খালি হয়ে গেছে। অনলি দিস বুক উইল প্রোটেক্ট all the people without any discrimination. তাই আমরা মনে করেছি সবরমতী তীর থেকে যিনি সাচ্চা কথা বলার জন্য বলেছেন এই বইটাই দরকার, তার নাম রাহুল গান্ধী। ভয়েস অফ দি ডাউন টোডেন পিপল, ভয়েস অফ দি সাফারার পিপল, ভয়েস অফ দি বিলো প্রভার্টি লাইনে যারা আছেন তাদের, নিপীড়িতের কণ্ঠস্বর, শোষিতের আওয়াজ। তিনি বলেছেন এই বইটা থাকলে এই আওয়াজ বেরোবে, নচেত বেরোবে না। আর এই বইটাকে ধ্বংস করে দিতে চাইছে। বি আর আম্বেদকরের উপরে রাগ কেন? তিনি এই যে জাতের নামে বজ্জাতিটা সইতে পাচ্ছিলেন না, তাই তিনি বলেছিলেন হিন্দু ধর্মের থেকে বৌদ্ধজমে তিনি বিশ্বাস করতেন, অহিংসের বাতাবরণ। আজকে কি চাই? সদ্ভাবনা, সাম্প্রদায়িক সম্প্রীতি, ভাইচারা, কমিউনাল হারমোনি। নিজের বাড়ির লোক না চলে গেলে, নিজের কোল না খালি হলে কেউ এটা অনুভব করবে না। যারা নেতা তাদের তো অল আর প্রোটেক্টেড, প্রচুর পুলিশ, কারুর কেন্দ্রীয় বাহিনী, কারুর রাজ্য বাহিনী, সব জায়গায় ঘুরছেন। কেউ গিয়ে বি আর আম্বেদকরকে আজ মালা পরাচ্ছেন,
পার্লামেন্টে তাদের নেতাই আম্বেদকর সম্পর্কে কুকথা বলছেন। আম্বেদকরের বইটাকে তারা গুরুত্ব দিতেই চাইছেন না, বলছেন ভগবানের নাম জপলে ঠিক হয়, এটার দরকার নেই। বলছে ভাত দরকার নেই, জাত দরকার। আর আমরা বলছি জাতি তোড়ো। কেন সেন্সাস করছেন না? রাহুল গান্ধী তো বলছে আগে দেখো কারা পিছিয়ে আছে, তাদের সংখ্যাটা বার করো। এখনো তো আমাদের রাজস্থানের যিনি বিরোধী দলনেতা, তিনি মন্দিরে ঢোকার পর মন্দিরে জল দিয়ে ধোয়া হচ্ছে, গঙ্গা জল ছড়ানো হচ্ছে। ভাবতে পারেন? দিস বুক ইজ অনলি দ্য বুক যেটা আপনাকে প্রোটেক্ট করবে, এটা অ্যালাউ করে না, ডিসক্রিমিনেশন অ্যালাউ করে না। এতে মানুষের মানসিকতা পাল্টাবে রাজ্যে যা চলছে? আমার মনে হয় একটা সেপারেট কেমিস্ট্রি তৈরি হবে। আমি আশা করি, আমি জানি না রাজ্য সরকার চালু করবে কিনা। আমি প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছেও জানাবো। অলরেডি আমি রাহুল গান্ধী, মল্লিকার্জুন খড়গে, কেসি বেণুগোপালজি, মীরজি, তাদের কাছেও কপি দিয়েছি। এবং ভারতবর্ষের ইতিহাসে আজকের দিনে একটা মাইলস্টোন। আমি জানি না রাজনীতির লোকেরা কে কী বলবেন। আমি একাডেমিশিয়ান, সমস্ত রাজনৈতিক দল, এবং আপনার কাছে আমি এতক্ষণ এটা বলছি, সত্যিই যদি আপনারা ভালো চান আগামী দিনে, বিকজ আমি চাই আপনি দীর্ঘায়ু আপনার হোক, কিন্তু আপনার ছেলে কিংবা আপনার নিকট আত্মীয় আপনি নেই, হি অর সি কারুর দ্বারা অ্যাটাক্ট হয়েছে, কিছু হয়েছে, কেউ তার পাশে নেই, সব ক্ষমতাবানের পাশে। অনলি দিস বুক উইল প্রোটেক্ট দ্যাট সাফারার পিপল, যেটা একদম ছোট বয়স থেকে জানা প্রয়োজন। না, আজকে যে বিভিন্ন টিচার দেখবেন বাচ্চা বাচ্চা মেয়েদের সেক্সুয়ালি হ্যারেস করছে স্কুলে, সে বলতে পারে না। এই বইটা সে পড়লে বলবে, নো স্যার, ইউ হ্যাভ নো রাইট টু টাচ মি। সে এতটা ইন্সপিরেশন পাবে, সে এতটা স্ট্রেংথ পাবে, বিকজ নলেজ সব থেকে শক্তিশালী জিনিস। অজ্ঞতাই হচ্ছে মানুষকে বেশি পাওয়ারফুল করে তোলে, ভাবে আমি সব জানি। এই কারণেই আমরা ডিমান্ড করেছি এই বইটিকে আবশ্যিক পাঠ্যপুস্তক হিসেবে। আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের প্রতিনিধি দল গিয়ে দেখা করবে, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করব, গভর্নরের সঙ্গে দেখা করব, প্রধানমন্ত্রীকে আমাদের বিরোধী দলনেতার মাধ্যম দিয়ে চিঠি দেব। আমরা চাই ভারতবর্ষে এই বইটিকে অতি মর্যাদার সঙ্গে, যেমনভাবে ল্যাঙ্গুয়েজ পড়তেই হয়, আপনি সায়েন্স পড়ুন, কমার্স পড়ুন, আর্টস পড়ুন, হিউম্যানিটিস পড়ুন, আপনাকে আবশ্যিক হিসাবে ল্যাঙ্গুয়েজ পড়তে হয়, তেমনি কম্পালসারি সাবজেক্ট হিসাবে ইন্ডিয়ান কনস্টিটিউশন, বাট এর ভেতরে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা যাতে পড়ানো হয়। সবাই রামরাজ্যের কথা বলে, রামরাজ্য মানে কি? প্রজা যেখানে সুখে থাকবে। এই 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল, এটা রামরাজ্যের বিষয় নয়। ছাত্র আত্মহত্যা করলো, রামরাজ্যের বিষয় নয়। ক্ষুধা ইন্ডেক্সে আমরা প্রত্যেক দিন আমাদের বেড়ে যাচ্ছি, আমরা ডেমোক্রেসি ইন্ডেক্সে আমরা পড়ে যাচ্ছি নিচের দিকে, আমরা ফ্রিডম অফ প্রেসে সেখানেও আমরা পড়ে যাচ্ছি। আর জিডিপিতে তো ঠিক, দেনার ক্ষেত্রে তো আপনাকে আমি বললাম দেনার পরিসংখ্যান। কিন্তু এই সাবজেক্টের ক্ষেত্রে আমি সমস্ত রাজনৈতিক দলের সহযোগিতা, এবং যারা মনে করেন যে আপনার নিয়ারেস্ট ডিয়ারেস্ট যে কেউ আগামী দিনে প্রোটেকশন চাই, কোনো ইন্ডিভিজুয়ালের উপরে ডিপেন্ডস নয়, অনলি দিস বুক উইল প্রোটেক্ট। আদার কোনো জিনিসের কিছু বিষয় নয়। এবং এটাই আমি খুব অনুভব করেছি, এবং আমার নেতা জননায়ক রাহুল গান্ধী, তিনি এটা নিয়ে তার অধ্যয়ন, তার বলা, তার সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমি যতটা রিয়ালাইজ করেছি, এবং সেই রিয়ালাইজেশনটা প্রত্যেকটি রাজনৈতিক দলের রিলিজিয়াসলি দে হ্যাভ টু টাচ দিস বুক। কালকে পয়লা বৈশাখ, বেঙ্গলি নববর্ষ, বিগ নিউজের দর্শকদের একটা ভয়েস বাইট প্লিজ।
আগামীকাল আমরা পশ্চিমবাংলা শিল্প ভবনের সামনে নতুন খাতা খুলতে চাই। এতদিন ধরে কেউ বাংলার বুকে বলেনি। আমি চাই পশ্চিম বাংলার শিক্ষিত সমাজ যারা বিদেশে আছেন সবাই আসুন পশ্চিম বাংলায়, ব্যবসা করুন, বাণিজ্যে বসতি লক্ষ্মী। পয়লা বৈশাখ নতুন হালখাতা তৈরি হয়, মুদির দোকান থেকে শুরু করে এখানকার কারখানার মালিক, বড় শিল্পপতি যারা এই রাজ্যের আছেন। প্রদেশ কংগ্রেস থেকে আগামীকাল আমরা শিল্প ভবনের সামনে চাই এ বাংলা বাণিজ্যে বসতে লক্ষ্মী, তাতে যাতে ভরে ওঠে। ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বাংলা সারা, তাহার মাঝে এই বাংলা হোক ব্যবসা বাণিজ্যে সকল দেশের সেরা। এটাই আগামীকাল আমরা শুরু করতে চাই। আমি মনে করি একজন শিক্ষিত যুবক ব্যবসা করুক, তার থেকে বেশি মেধার যুবকদের সেই জায়গায় তিনি চাকরির ব্যবস্থা করুন, ইউটিলাইজ করুন, যেখান থেকে তারা আরও নতুন দিগন্ত খুলে দিতে পারে। কংগ্রেসের আমল, তারপরে লেফটের আমল, তারপরে তৃণমূলের আমল। আর বিরোধী দল হিসেবে বিজেপির ভূমিকা যদি কম্পেয়ার করেন, ভারতবর্ষে কংগ্রেসের আমল, বিজেপির আমল, আপনি দেখবেন কংগ্রেস আছে মানে কংগ্রেসের টেনিওর দেখবেন কারখানা তৈরি হয়েছে, চিমনি থেকে ধোঁয়া উঠছে, হাজার হাজার লোক কারখানা থেকে বেরোচ্ছে, কারখানায় ঢুকছে, সামনে দোকানপাতি, অর্থনৈতিক ব্যবস্থা উন্নত হয়েছে। কংগ্রেস চলে গেছে, কারখানা বন্ধ হয়ে গেছে, কারখানার জানলা ভেঙে জিনিসপত্র বিক্রি হয়েছে, চিমনিতে আগাছা জন্মে গেছে, বটগাছ জন্মে গেছে, সামনের দোকানপাটি উঠে গেছে, আস্তে আস্তে লোক অন্য রাজ্যে যাওয়া শুরু করেছে, আর ভারতবর্ষ থেকে অন্য দেশে যাওয়া শুরু করেছে। তারপরে হাতকড়া পড়ে চলে আসতে হয়েছে। ডবল ইঞ্জিন সরকার, গুজরাট, সব থেকে বেশি আমেরিকা থেকে যাদের হাতকড়া করে পাঠিয়ে দেওয়া হয়েছে হ্যান্ডকাপ পরে, সেটা কিন্তু গুজরাট। এই পরিসংখ্যানগুলো ভারতবর্ষের মানুষ দেখুক। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কংগ্রেসের জামানাকে বিচার করুক, লেফটের জামানা বিচার করুক, তৃণমূলের জামানা বিচার করুক। কংগ্রেসের জামানা শেষ, কারখানা ধোঁয়া ওঠা বন্ধ, কারখানা থেকে লোক বেরোনো ঢোকা বন্ধ। লেফট ফ্রন্টের আমলে কারখানা সেইভাবে দাঁড়িয়ে থাকলো। তৃণমূলের সময় এসে শ্যামবাজার থেকে ব্যারাকপুর দেখুন, দমদমের বিস্তীর্ণ অঞ্চল দেখুন, একেবারে ডায়মন্ড হারবার পর্যন্ত দেখুন, সমস্তগুলো মাল্টি স্টোরের বিল্ডিং হয়ে গেল। বেহালা থেকে শুরু করে যদি যান, এদিকে শ্যামবাজার থেকে ব্যারাকপুর যান, বড় বড় মাল্টি স্টোরের বিল্ডিং, গামছাও পর্যন্ত মেলা নেই বারান্দায়, আলো জ্বলে না। এই ফ্ল্যাটগুলো কোথা থেকে হলো, কারা কিনলেন, কারা বানালেন? ঝাঁ চকচকে গেটের ধারে দুজন দারোয়ান, ভেতরে বুড়ো বুড়ি, সবাই বাড়ির ছেলেরা চাকরি করতে হায়দ্রাবাদ, নচেত পুনে, নচেত তারা ব্যাঙ্গালোর। কেউ অফিসার, কেউ লেবার। বৃদ্ধাশ্রম পশ্চিমবাংলার বড় বড় মাল্টি স্টোরের বিল্ডিংয়ের ভেতর। অথচ এই পশ্চিমবাংলায় কিন্তু রাজারহাট নিউ টাউনে লন্ডনের টাইম, আমেরিকার টাইম, বিভিন্ন এক একটা ঘর আছে, সেখানে কিন্তু চাকরি হয়, আউটসোর্সিং কাজ হয়, কিন্তু অ্যাটমসফিয়ার। আর এই কারখানাটা তখনই হবে বাংলায় যদি ল অ্যান্ড অর্ডার ঠিক থাকে। স্টেট সাবজেক্ট, সম্পূর্ণ রাজ্য সরকারের জন্য দায়িত্ব নিতে হবে। তার কারণ যারা ইনভেস্ট করবেন, যদি আইন শৃঙ্খলা সঠিক না থাকে তারা ইনভেস্ট করবেন না। ইনভেস্ট তারা তখনই করবেন তারা তার রিটার্ন যাতে নিয়ে যান। আর এখানকার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হলে আরজি করের মতো ঘটনা ঘটবে না। যারা সিও কাজ করতে আসবেন, জিএম কাজ করতে আসবেন, তারা তো কাজ করার পরিবেশ তখনই পাবেন যে তার ছেলেমেয়েরা এখানে পড়বে। তারা যদি আগেই টোটাল অ্যাটমসফিয়ার দেখেন, তারা কেউ আসবেন না। চর্মনগরী লেদার কমপ্লেক্স আমি গিয়েছিলাম, 600টা কারখানা আছে, 1 লক্ষ লোক চাকরি করে, সব পশ্চিমবাংলার লোকেরা, বাইরের লোকেরা নয়। ছবিটা তুলে নিয়ে আসবেন গিয়ে, ওইটা দেখলে কোনো লোক আর ইনভেস্ট করার জন্য আসবে না। ডানকুনি কোল কমপ্লেক্স, ইন্দিরা গান্ধীর স্বপ্ন, পরিশ্রম, এবিএ গনি খান চৌধুরী, তার আজ মৃত্যুদিন, বন্ধ হয়ে পড়ে আছে। 45 কোটি টাকা পার মান্থ লস। সব থেকে বেস্ট আলু প্রডিউসিং 2 ডিস্ট্রিক্ট, বর্ধমান এবং হুগলি,
দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ে ধরে আসবেন, প্রত্যেকটা এক একটা দোকান আছে, প্রত্যেক দোকান থেকে চিপস কিনবেন, চিপসের গায়ে লেখা ম্যানুফ্যাকচারিং বা প্রোডাকশন সেন্টার কোথায় আপনি দেখতে পাবেন সব অন্য রাজ্যে, অথচ আলু বেশ তৈরি হয় এখানে। আমাদের ইয়াং যারা ছেলে মেয়ে তাদের উদ্বুদ্ধ করা যেত না? নতুন এন্টারপ্রেনিয়র তৈরি করা যেত না? এই কথাটাকে সামনে রেখে বাণিজ্যে বসতি লক্ষ্মী আমি মনে করি পশ্চিমবঙ্গের ছেলেরা পারে, তারা বিশ্বসেরা হোক, তারা এক একজন বড় ব্যবসায়ী হোক, যা হিত গৌরব পুনরুদ্ধার করার প্রয়াসে কাল তাই নারকেল ফাটিয়ে ধান দুর্ব দিয়ে আমরা বাংলা সুজলা সফলা এবং বাংলা বাণিজ্যে বসতি লক্ষ্মী এই আহ্বান আগামীকাল আপনারাও আসবেন সবাই মিলে। এটাই আগামীকাল নতুন বছরের শুভ পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের এটাই কংগ্রেসের আহ্বান যুব সম্প্রদায়ের কাছে, বাংলার মানুষের কাছে, যে ব্যবসায় ছেলেকে উদ্বুদ্ধ করুন। এবং সরকারের কাছে আবেদন, আমি প্রথম সভাপতি হয়ে সরকারের কাছে বলেছিলাম আপনাদের শিল্পের করার জন্য, অনেকে তাতে ভুল বুঝেছিলেন, পুরো মাত্রায় সরকার